বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকাল প্রায় ৪৩ দিন হতে চলল। বাংলাদেশের এখন রাজনৈতিক যে ময়দান, সেটা কী অবস্থায় আছে? একটা মনে হচ্ছে একটা বিশাল একটা শূন্যতা, রাজনৈতিক মঞ্চে একটা শূন্যতা বিরাজ করছে। কেননা সেখানে যে বাংলাদেশের যে সর্ববৃহৎ এবং প্রাচীন দল আওয়ামী লীগের অনুপস্থিতি একটা চোখে পড়ার মতো একটা বিষয়। কেননা বাংলাদেশ নিয়ে চর্চা এবং এর রাজনৈতিক যে পরিমণ্ডল, রাজনৈতিক যে পরিস্থিতি নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে, চর্চা করতে ভালো লাগে। অ্যাকচুয়ালি সেই ভাবনা চিন্তা বা অনুপ্রেরণা থেকেই এসব প্রতিবেদন পেশ করা। তো একটা বৃহৎ দল আওয়ামী লীগ, যারা প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল বাংলাদেশে, এবং বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, তার সঙ্গে যে নামটি জড়িত সে হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু এই দলের অনুপস্থিতি উপলব্ধি করার মতো, এবং একটা মনে হচ্ছে রাজনৈতিক মাঠে একটা শূন্যতা বিরাজ করছে। একমাত্র বিএনপি এবং অনেকটা জামাত বিভিন্ন জায়গাতেই চষে বেড়াচ্ছে। বিএনপি একটু বেশি, এবং বিএনপির যে বিভিন্ন র্যালি বা তাদের যে বিভিন্ন যে প্রেস কনফারেন্স, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে মোটামুটি একটা জনসমর্থন আছে। আগেও তো ছিল, প্রায় 35% জনসমর্থন তো বিএনপির ছিলই। সুতরাং একটা বডি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ভালোই, কিন্তু মনে হচ্ছে তাদের মধ্যেও একটা নেতৃত্বের একটা সংকট নিশ্চয়ই চলছে মনে হচ্ছে। কেননা একমাত্র বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল, উনিই শুধু বলে যাচ্ছেন, বিবৃতি দিয়ে যাচ্ছেন। অন্যদিকে লন্ডনে বসে তারেক আনোয়ার ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন বক্তব্য পেশ করছেন বাংলাদেশবাসীদের উদ্দেশ্যে। এখন ব্যাপার হচ্ছে, বিএনপির মির্জা ফখরুল আলমগীর অনেক সিনিয়র লিডার, উনিও যে বক্তব্য রাখছেন সেটা অনেকটা পরস্পর বিরোধী বক্তব্য। একবার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দেওয়া দরকার সংস্কার করার জন্য, পরক্ষণে বলছেন যে সংস্কার করবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, এবং খুব তাড়াতাড়ি দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের শাসনভার হস্তান্তর করা দরকার, এসব কথা বলছেন। অর্থাৎ বক্তব্যের যথেষ্ট স্ববিরোধিতা আছে, এটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে জামাত, যে দলটা কট্টরপন্থী দল হিসাবে, কট্টর ইসলামপন্থী দল হিসাবে পরিচিত ছিল, বিশেষ করে মানে ভারতের দৃষ্টিকোণ থেকে, সেই দলের যে নেতৃত্বরা যে বিভিন্ন বক্তব্য পেশ করছেন, খুবই ভালো লক্ষণ। মনে হচ্ছে তারা কট্টরপন্থী ভাবধারা থেকে কিছুটা বেরিয়ে এসেছে। কেননা সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হয়েছে বাংলাদেশে, এটা কিন্তু বারবার বলছেন কিন্তু জামাতের নেতৃস্থানীয়রা, এবং এটাও বলছেন যে আওয়ামী লীগকে বিগত কর্মকাণ্ডের জন্য ক্ষমা করে দিয়েছেন। সুতরাং এটা একটা ভালো লক্ষণ যে একটা এই যুগে একটা কট্টর ধর্মীয় ভাবধারা থেকে বেরিয়ে না আসলে যুগের সঙ্গে কেউ তাল মেলাতে পারবে না। সেই হিসাবে জামাতের এই যে বর্তমান যে তাদের মতাদর্শের যে পরিবর্তন, সেটা একটা খুব ভালো লক্ষণ বলে আমার মনে হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে গণ অভ্যুত্থান, তথাকথিত গণ অভ্যুত্থান 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক সবাই হয়তো আত্মগোপন করে আছেন, কেউ পালিয়ে আছেন, বা কেউ নিষ্ক্রিয় অবস্থায় আছেন। কিন্তু এই মুহূর্তে দলটা একটা মানে অভিভাবকহীন অবস্থায় আছেন, তার কোনো অভিভাবক নেই। এটা কিন্তু একটা বিশাল একটা মানে একটা টিপিক্যাল ম্যাটার হয়ে দাঁড়িয়েছে
এমন একটা দলের কোনো বর্তমানে অভিভাবক বলতে কেউ নেই। যদিও ধরে নেওয়া হচ্ছে যে শেখ হাসিনা আছেন, ইন্ডিয়াতে আছেন, এবং কিছুদিন আগে খবরে প্রকাশ যে 52 জন নেতাকর্মী ইন্ডিয়াতে শেখ হাসিনার সঙ্গে তারা দেখা করেছেন, এবং হয়তো কি আলোচনা হয়েছে, সাংগঠনিক ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হয়েছে। এটা নিয়ে বাংলাদেশেও বিভিন্ন প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। এবং আবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলছেন যে ইন্ডিয়াতে আছে, ঠিক আছে, যতদিন থাকে থাকুক, কিন্তু বাংলাদেশের ব্যাপারে কোনো নাক গলাতে পারবে না, চুপচাপ থাকতে হবে। মানে এক প্রকার একটা প্রচ্ছন্ন হুমকি তিনি দিয়ে রেখেছেন। হ্যাঁ, এটাও তো এক ধরনের স্বৈরাচারী মনোভাব। উনি তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি, বা উনি কোনো পদ্ধতিগতভাবেও তিনি ক্ষমতায় আসেননি। উনাকে কে বা কারা এনে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। সুতরাং উনারও একটু সংযত হওয়া দরকার। কেননা যদিও বলি স্বৈরাচারতন্ত্রের বিরুদ্ধেই বিপ্লব হয়েছিল, সুতরাং স্বৈরাচারী ভাবধারা থেকে বর্তমান শাসক গোষ্ঠী সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে, নতুবা কিন্তু সমূহ বিপদ আছে। জনগণ কিন্তু কাউকে ক্ষমা করে না, এবং জনগণই শেষ কথা বলে। একটা কথা বলে রাখা দরকার যে আওয়ামী লীগকে শূন্য থেকে শুরু করতে হবে না। কেননা আওয়ামী লীগের তো একটা বিশাল জায়েন্টিক একটা সংগঠন ছিল, এখন সেটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন প্রয়োজন হচ্ছে একটা কেন্দ্রীয় নেতৃত্ব, যে কেন্দ্রীয় নেতৃত্ব আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পুনর্গঠিত করবে, রিঅর্গানাইজ করবে, এবং তাদের ওপর অত্যাচার নিপীড়ন হলে যেন প্রশাসনের কাছে, উপযুক্ত কর্তৃপক্ষের কাছে, বা বিচারালয়ে বা পুলিশ স্টেশনে নালিশ জানাতে পারবে। তাহলে কর্মীদের একটু মনোবল বাড়বে, এবং তারা যে আওয়ামী লীগের যে মেইন স্ট্রিম সেখানে হয়তো আসতে চেষ্টা করবে। কিন্তু এই মুহূর্তে 40-42 দিন পার হয়ে গেছে, কোনো মানে সর্ববাংলাদেশে কোনো নেতৃত্ব নেই আওয়ামী লীগের। এটা একটা বিশাল শূন্যতা সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে। এখন প্রয়োজন হচ্ছে নেতৃত্বের। এখন শেখ হাসিনার উচিত হবে, তিনি কবে বাংলাদেশে আসবেন, কীভাবে আসবেন, আসলে তার কী পরিণতি হবে, ভালো হবে না খারাপ হবে, এগুলি অনেকগুলি ব্যাপার এখানে আসছে। সেই ব্যাপারগুলিকে আপাতত, কারণ এটা নিয়ে কেউ ফোরকাস্টিং, পূর্বাভাস কেউই এখন এই মুহূর্তে দিতে পারবে না, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। কিন্তু এই মুহূর্তে হাসিনা ম্যাডামের যে প্রধান কাজ হবে সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাটন কারোর হাতে দিয়ে দেওয়া। এই মুহূর্তে একজন সৎ, সাহসী, এনার্জেটিক কোনো ব্যক্তিত্বের হাতে আওয়ামী লীগের ব্যাটনটা দিয়ে দিতে হবে। কিছুটা হলেও রিভাইভ করবে আওয়ামী লীগ। আমি খবরে দেখেছি যে নারায়ণগঞ্জের যিনি সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইবি, উনি খুব সম্ভবত আত্মগোপনও করেননি, চলেও যাননি, উনি রিজাইন করেছেন খুব সম্ভবত, যেটা দেখলাম আমি খবরে। জানি না উনি আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন কি না। ওনাকে তো বেশ বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা বলার ধরন বেশ ভালোই মনে হয়, খুব অ্যাক্টিভও মনে হয়, এনার্জেটিকও মনে হয়। সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার। আবার প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ সাহেবেরও নাম শোনা যাচ্ছে, কিন্তু সাংগঠনিক ব্যাপারটা একটা বয়সের একটা ফ্যাক্টর কাজ করে এখানে। এনার্জেটিক না হলে ভালো সংগঠক হতে পারে না। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া খুব দুষ্কর হয়ে যায় যদি বেশি বয়স হয় আর কি। সুতরাং এই ব্যাপারটা ভাবনা চিন্তা করা দরকার। তিনি শেখ হাসিনা দিল্লিতে আছেন, সেখান থেকেই তিনি একটা আন্তর্জাতিক মানের নেতৃত্ব, উনি সেখান থেকেই তো উনি অনেক কিছু মনিটরিং করতে পারবেন আশা করি, যেইভাবে হোক, যে সিস্টেমে আছে। তো ব্যাটন কারোর হাতে দিয়ে দিতে হবে, যেন আওয়ামী লীগ সংগঠিত হতে পারে। এবং সব পলিটিক্যাল পার্টি সংগঠিত হলে সব দলের জন্য অ্যাকচুয়ালি ভালো।
একটা গণতান্ত্রিক একটা বাতাবরণ সৃষ্টি হয়। বলতে কোনো দ্বিধা নেই, আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রধান অভিযোগ ছিল, যে গত 15-16 বছরের বিরোধীদের প্রধান অভিযোগ ছিল, শেখ হাসিনা বিরোধীদেরকে কোনো স্পেস দেননি, কোনো জায়গা দেননি, মাথা তুলতে দেননি বিরোধীদেরকে। এটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার খুব একটা ক্ষতিকারক দিক। গণতন্ত্রের মাহাত্ম্য হচ্ছে বিরোধী দলকে মর্যাদা দেওয়া, যেটা আমাদের ইন্ডিয়াতে আছে। বলতে গেলে বিরোধী দলকে অনেকটা সম্মান করা হয়। যেমন আমাদের দেশের যে প্রধানমন্ত্রীর যে পদমর্যাদা, বিরোধী দলের যে এলওপি, যেটা লিডার অফ অপোজিশন যাকে বলা হয়, তারও পদমর্যাদা প্রায় কাছাকাছি, কিন্তু যথেষ্ট সম্মান করা হয় তাকেও, যে কোনো ব্যাপারেও তাকে ডাকা হয়। সুতরাং বিরোধী দলকে সম্মান করা, মর্যাদা দেওয়া, এটা একটা গণতান্ত্রিক মূল্যবোধের প্রকাশ, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। উনি বিরোধী দলকে কোনো পাত্তা দেননি, মর্যাদা দেননি, দমন পীড়ন করেছেন, ইত্যাদি ইত্যাদি। সেটা বাংলাদেশবাসীরা ভালো করেই বুঝতে পারবেন। তো দলটা এখন খাদের কিনারে, মানে বলতে গেলে একদম গর্তের মধ্যে পড়ে গেছে। কিন্তু দলটার তো একটা ঐতিহ্য আছে না, 75 বছরের একটা পুরনো দল। এই দলের সঙ্গে বাংলাদেশবাসীর হৃদয়ের সম্পর্ক, তার আত্মার সম্পর্ক, তার জলবায়ুর সঙ্গে এই দলের সম্পর্ক, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যার নাম জড়িত আওয়ামী লীগ। আমাদের ইন্ডিয়াতে যেমন ভারতের জাতীয় কংগ্রেস, এই নামের প্রতি মানুষ একটা মানে সাংঘাতিক দুর্বলতা মানুষের আছে। সুতরাং জাতীয় কংগ্রেসও বিভিন্ন সময় একদম খাদের কিনারায় পড়ে গেছিল, আবার সেখান থেকে রিভাইভ করেছে। আমরা দেখেছি যে ইন্দিরা গান্ধী 1975 সালে যে ইমার্জেন্সি জরুরি অবস্থা ভারতবর্ষে জারি করেছিল, প্রচুর দমন পীড়ন করেছিল, বিরোধী নেতাদেরকে ধরপাকড়, জেলে ভরে অত্যাচার, নির্যাতন দারুণভাবে করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল? পরবর্তীকালে যখন নির্বাচন হলো 77-এ, তখন তো স্বৈরাচারী ইন্দিরা গান্ধী বলতো বিরোধীরা, তার কিন্তু ভরাডুবি হয়েছিল প্রচণ্ড। একদম প্রায় খাদের মধ্যে পড়ে গেছিল দল। জনতা পার্টি মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু আবার দারুণভাবে রিভাইভ করেছে। মানুষ কিন্তু সব ভুলে গেছে। ইমার্জেন্সি সেই অত্যাচার, নিপীড়নের কাহিনী কিন্তু মানুষ ভুলে গেছে। পরবর্তী জেনারেল ইলেকশনেই কংগ্রেস আবার পাওয়ারে চলে এসছে, বেশি টাইম লাগেনি। সুতরাং যে দলের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সেই দল রিভাইভ করতে খুব বেশি একটা সময় লাগে না। এটা একটা মানে কি, এটা ঐতিহাসিক সত্যতা আছে। সেটা আমরা ইতিহাসে পাই আমরা। সুতরাং আওয়ামী লীগও যেহেতু একটা 75 বছরের একটা পুরনো দল, একটা জায়েন্টিক অর্গানাইজেশন তার ছিল। অর্গানাইজেশন এখনও আছে, কিন্তু সেটা নিষ্ক্রিয় আছে। সেটাকে রিভাইভ করার মতো এখন নেতৃত্বের দরকার। খুব তাড়াতাড়ি আওয়ামী লীগের বেতন কারোর হাতে দিতে হবে, যেন সেই বেতন নিয়ে এগিয়ে যেতে পারে, একটা বার্তা দিতে পারে। কেননা সমর্থন কিন্তু আছে আওয়ামী লীগের, আবার বিরোধীও আছে। সুতরাং এই দিকটা শেখ হাসিনা ম্যাডামের খুব ভাবনা চিন্তা করা দরকার, এবং যারা বাংলাদেশের যারা আছেন আওয়ামী লীগের নেতৃস্থানীয়, তারাও ব্যাপারটা নিয়ে খুব অতি শীঘ্রই রাজনৈতিক মঞ্চে আসতে হবে। হোক প্রথম হয়তো কম সংখ্যক কর্মী নিয়ে আসবে, পরবর্তীকালে হিউজ আসবে। এটা আসলে কর্মীদের মনোবল বাড়বে, এবং কর্মীরাও বিভিন্ন জায়গাতে যে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবে তাদের উপর নির্যাতন, অত্যাচার ইত্যাদির জন্য। কিছুদিন গত পরশু বা তার আগের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক শিক্ষার্থী নেতাকে পিটিয়ে মেরে ফেলেছে, পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। তো এইগুলিও তো স্বৈরাচারতন্ত্রের সামিল। রাষ্ট্র কী করছে বসে বসে? তথাকথিত যে ছাত্র জনতার বিক্ষোভে যারা এখন উপদেষ্টা পদে বসে আছেন, তারা কি করছেন? তারা নাই কোনো রাজনৈতিক প্রজ্ঞা, নাই কোনো অভিজ্ঞতা, নাই কোনো বিচক্ষণতা। সুতরাং এই ব্যাপারগুলি মোহাম্মদ ইউনূস তো প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, আগের একজন ছিল, তাকে তো চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হয়েছে। এগুলি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার, পর্যবেক্ষণ করা দরকার, দেখা দরকার। নতুবা কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শেখ হাসিনা যদি স্বৈরাচারী কাজ করে থাকে, তাহলে তাকে ক্ষমা করেনি, কিন্তু আপনাদেরকেও ক্ষমা করবে না ইতিহাস। কেননা যে 5ই আগস্টের পর কত পরিমাণ
সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হয়েছে, কত সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থককে মারা হয়েছে, তাদের ঘরবাড়ি, তাদের সম্পত্তি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। সেগুলি নিয়ে কি একটা কথা উপদেষ্টার মুখে আছে? নাই। কেন নাই? থাকবে না কেন? জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন উনি শুধু তাদের কথাই বলছেন। এই যে পরবর্তীকালে যে বাংলাদেশে যে হত্যালীলা হয়েছে সেগুলির তো কোনো হিসাব নেই, সরকারি কোনো পরিসংখ্যানও নেই, বা রাখার মতো সেরকম সিস্টেমও সরকারের নেই। সুতরাং আওয়ামী লীগ যদি সংগঠিত না হয় তাহলে প্রচণ্ডভাবে তারা নিষ্পেষিত, নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে, এবং যেটা হচ্ছে, যেটা বাস্তব ঘটনা হচ্ছে। সুতরাং অতি দ্রুত শেখ হাসিনা ম্যাডামকে যে দলের বর্তমান পরিস্থিতির জন্য কারোর না কারোর কাছে বেতনটা দিয়ে দিতে হবে, কোনো সাহসী কোনো নেতৃত্বের কাছে বেতন দিতে হবে, যে দুর্বার গতিতে এগিয়ে যাবে। এখানে একটা ব্যাপার না উল্লেখ করলে নয়, সেটা হচ্ছে শেখ হাসিনার রাজত্বর সময় অনেকে অনেক রকমের সমালোচনা করছেন, আবার অনেকে প্রশংসাও করছেন। অস্বীকার করতে এটা উপায় নেই। এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বর্তমান সরকারকে কাজ করতে হবে, কিন্তু বাস্তবকে অস্বীকার করা মানে সত্যের অপলাপ করা এবং নিজের সর্বনাশ ডেকে আনা। সুতরাং বাস্তবের মাটিতে দাঁড়িয়েই কথা বলতে হবে। বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকদের যে প্রতিবেদন বা রাজনৈতিক বিশ্লেষক আছেন, অনেকে বলছেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। এটা তো বলাটা তো মূর্খামির সামিল, তাই না? এত বড় দল একটা অপ্রাসঙ্গিক হতে পারে নাকি? কিন্তু পরিস্থিতির জন্য আজকে এরকম হয়েছে, পরবর্তীকালে সব বেরিয়ে আসবে। কার দোষ নেই, ইত্যাদি ইত্যাদি। তো আওয়ামী লীগের সমালোচনা করলেও আওয়ামী লীগের সময় কিন্তু, শেখ হাসিনার সময়ে কিন্তু বাংলাদেশের প্রভূত অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল। এবারে জিডিপি বাংলাদেশের 5.87%, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, এবং বিশ্বের 36তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশে হয়েছিল, এবং দক্ষিণ এশিয়া দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হয়ে উঠেছিল বাংলাদেশ, অর্থাৎ ইন্ডিয়ার পরেই বাংলাদেশের ইকোনমি। পাকিস্তান তো অনেক নিচে, যার ফলে বাংলাদেশের প্রভূত বৈষয়িক উন্নয়ন হয়েছে, পরিকাঠামোগত প্রচুর উন্নয়ন হয়েছে। বাংলাদেশে বিশাল বড় বড় কাজ হয়েছে, অনেক চোখে পড়ার মতো কাজ হয়েছে, মানে খুব সুন্দর হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশে আমি ছোটোবেলায় গেছিলাম, এখন যাওয়ার খুব ইচ্ছে ছিল, কেননা আমাদের পূর্বপুরুষদের ভিটেমাটিও বাংলাদেশে। আমাদের বর্ণের বটা এখানেই, কিন্তু যার ফলে বাংলাদেশ খুব ভালো লাগে। এত সুজলা সুফলা শস্য শ্যামলা, দারুণ লাগে বাংলাদেশ। যার ফলে বাংলাদেশ নিয়ে একটু আমার পড়াশোনা বা চর্চা একটু বেশিই আছে। সুতরাং এই যে বাংলাদেশের প্রভূত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু চোখে পড়ার মতো, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। এই উন্নয়নের সুফল কিন্তু মানুষ পাচ্ছে। কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি, সেটা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার হঠাৎ করে একটা ছন্দপতন হলো, যে সরকারের পতনের মধ্য দিয়ে। বাংলাদেশের যে টাকার ভ্যালু, মূল্য, সেটা কিন্তু ভারতের টাকার প্রায় কাছাকাছি চলে এসেছিল। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও বেশ সমৃদ্ধ ছিল বাংলাদেশে। সুতরাং ওভারঅল বাংলাদেশের একটা বিকাশ ঘটেছিল, একটা উত্থান ঘটেছিল, যেটা মানে ঈর্ষণীয়। এই যে সাউথ এশিয়ার, ইন্ডিয়ার পরে বাংলাদেশের ইকোনমি, যেটা হওয়া উচিত ছিল পাকিস্তানের ইকোনমি সাউথ এশিয়ান কান্ট্রিগুলির মধ্যে, কিন্তু পাকিস্তান অনেক নিচে র্যাঙ্ক করছে। কেন? রাজনৈতিক অস্থিরতার জন্য পাকিস্তানে। সুতরাং পলিটিক্যালি স্টেবিলিটি না আসলে ইকোনমিক স্টেবিলিটি কখনো আসে না। এটা একটা দারুণ দিক ছিল আওয়ামী লীগ সরকারের বা হাসিনা সরকারের অবদান। কিন্তু তার সবচেয়ে দুঃখজনক দিক হচ্ছে, তিনি যদি বিরোধী দলকে যদি একটা স্পেস দিতেন, ওনার জন্য খুব ভালো হতো, ওনার সরকারের জন্য খুব ভালো হতো, উনি তাদেরকে পাশে পেতেন। কিন্তু উনি নাকি মাথা তুলতে দেননি। এটা বিভিন্ন সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন খবর দেখে সেটা আমি বুঝতে পারছি আর কি। বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশবাসীর একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
অনেকে বলছেন ফ্যাসিস্ট দলকে আর দেখতে চাই না, অনেকের মুখে আবার ভিন্ন সুর যে ৭৫ বছরের একটা দল মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যার সম্পর্ক, সেই দলকে কিভাবে অগ্রাহ্য করা যাবে, কিভাবে ভোলা যাবে সেই দলকে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান প্রধান উপদেষ্টার মুখে মুক্তিযুদ্ধের শহীদদের কথা কিচ্ছু শোনা যায় না। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আত্মবলিদান দিয়েছিলেন এবং যে ভারতের যে অবদান, প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর যে অবদান, বাংলাদেশকে যেভাবে সাহায্য করেছে, উদার হস্তে উজাড় করে দিয়েছে বাংলাদেশকে সব দিক দিয়ে, এগুলি কিচ্ছু উনি বলেন না। উনি শুধু একটা কথাই বলেন যে জুলাই আগস্টের যে শহীদদের কথা, শহীদের মর্যাদা দিতে চাইছেন। এটা বড়ই দুঃখজনক ব্যাপার। এসবের জন্য কিন্তু ইতিহাসও ক্ষমা করবে না। ইতিহাসকে কিন্তু কেউ মুছে দিতে পারে না কখনো। হ্যাঁ, এবং ইতিহাসকে অপব্যাখ্যা করে বা মুছার চেষ্টা যারা করেন পরবর্তীকালে তারাই ভোগেন বেশি পরিমাণে। হ্যাঁ, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, মাথায় রাখা খুবই দরকার। এই যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল বাংলাদেশে, সেই ছাত্র আন্দোলনে কতজন ছাত্র অংশগ্রহণ করেছিল? এখন তো বিএনপি বলছে যে যারা নিহত হয়েছেন তাদের অর্ধেকের বেশি বিএনপির লোক বা অন্যান্য পলিটিক্যাল পার্টির লোক নিহত হয়েছে। তাহলে ছাত্র জনতার সঙ্গে কারা ছিল পলিটিক্যাল পার্টিগুলি, তাই না? এই ধরনের কোনো অভ্যুত্থানে যদি বলি, অভ্যুত্থান হলে সাধারণত মিলিটারি শাসন হয় বা আর্মি জাতীয় সরকারের কাছে দায়িত্ব দিয়ে দেয়, অর্থাৎ একটা সব দল মিলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পরবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সেটা যদি হতো তাহলে এটা অনেকটা জাস্টিফাইড হতো। কিন্তু সেটা না হয়েছে কি, কাকে কাকে ধরে এনে এখানে মন্ত্রিত্বই বলা যায়, উপদেষ্টা বলা হচ্ছে, ওইখানে চেয়ারে বসিয়ে দিয়েছে। না আছে অভিজ্ঞতা, না আছে রাজনৈতিক প্রজ্ঞা, না আছে বিচক্ষণতা। তো এই তো অ্যাকচুয়ালি বেসিক্যালি তো এটা একটা অবৈধ সরকার, এটা অস্বীকার করার উপায় নেই। উনি নোবেল পেয়েছেন, নোবেল লরিয়েট তো এই যে মিয়ানমারের যিনি রাষ্ট্রপতি ছিলেন সুচি, উনিও কিন্তু নোবেল পেয়েছিলেন। উনিও কিন্তু যে বার্মাতে ব্যাপক গণহত্যা চালিয়েছিল রোহিঙ্গাদের উপর, আপনারা সবাই জানেন, এবং বাংলাদেশে প্রচুর রোহিঙ্গা শরণার্থী এখনও আছে। উনিও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। সুতরাং এই ক্ষেত্রে নোবেল পুরস্কারটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তার রাজনৈতিক জ্ঞান বুদ্ধি কতটা আছে, সেটা হচ্ছে ফ্যাক্টর। তিনি কতটা সুসংগঠিত করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবেন। উনি নোবেল পেয়েছেন বলে ঢাকঢোল পিটালে এতে কোনো সুফল হবে না। হ্যাঁ, এটা কোনো কাজেও আসবে না। ওনার নোবেলটা এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো কাজে আসে না। এবং তারও অনেক যে কেলেঙ্কারির ঘটনা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। গ্রামীণ ব্যাংকের যখন এমডি ছিলেন তখনও তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছিল, সেই মামলা থেকে খুব সম্ভবত তিনি খালাসও নিয়ে নিয়েছেন। সুতরাং বাংলাদেশবাসীর এই ব্যাপারগুলি ভাবতে হবে, বুঝতে হবে। সব পলিটিক্যাল পার্টিকে একটা প্ল্যাটফর্মে এনে একটা জায়গাতে আসতে হবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার। যেটা জামাত বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, এটা খুব সুন্দর বলেছে, খুব ভালো বলেছে, তাদের উদারতার পরিচয়। হ্যাঁ, আর আওয়ামী লীগও এখন সঙ্গী চাইছে, কাউকে একটা পলিটিক্যাল সাপোর্ট চাইছে। এই জন্য সজীব ওয়াজেদ জয়, যে শেখ হাসিনার ছেলে, বলছে যে বিএনপির সঙ্গে যত ঝামেলা ছিল সব ঝামেলা মিটিয়ে নিতে চাইছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ একটা জায়গায় চাইছে, হ্যাঁ, একটা স্পেস চাইছে। তারা তো কোনো জায়গায় পাচ্ছে না এখন। কিন্তু সেটা পেতে গেলে তো একজন ব্যাটনটা দিতে হবে। শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন, এখন ইন্ডিয়ার আশ্রয়ে আছেন, তিনি তো সেখানে গিয়ে অর্গানাইজেশন করতে পারবেন না। নেতাকর্মীরা তো তাদের প্রাণ সংশয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই মুহূর্তে ব্যাটন কারোর হাতে ধরিয়ে দেওয়া খুব দরকার বলে মনে হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের শাসনবাদ, 5 আগস্ট পতন হয়েছে, বাংলাদেশের শাসনবাদ প্রায় 2-2.5 দিন ছিল সেনাবাহিনীর হাতে। হ্যাঁ, 8 আগস্ট যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছে,
তাহলে ইন দ্য মিন টাইম বাংলাদেশে কিন্তু প্রচুর হত্যা হয়েছে, প্রচুর সংখ্যালঘুকে মেরেছে তথাকথিত দুষ্কৃতীরা, সমাজ বিরোধীরা। কিন্তু এইগুলির কথা তো কেউ বলছে না। প্রচুর আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক আমরা দেখেছি, ঘর বাড়ি জ্বলছে। ভারতীয় গণমাধ্যমে আমরা দেখেছি এগুলি কি মিথ্যা ফুটেজ নাকি? যে বিখ্যাত ক্রিকেটারদের যে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, 32 ধানমন্ডিতে যে শেখ মুজিবুরের যে স্মৃতি জাদুঘর সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, ইন্দিরা গান্ধী জাতীয় সংগ্রহশালা সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, সব তো নষ্ট করে দেওয়া হয়েছে। এগুলির জন্য তো কোনো কিছু প্রচেষ্টা কেউ বলছে না, কেউ করছেও না। তাদেরকে শোক দিবস পালন করতে দেয়নি। অনেক অভিনেত্রীকে মারধর করেছে, অনেক নেতাকে সেখানে মারধর করেছে, তাদেরকে ফিরিয়ে দিয়েছে। তো এটা তো স্বৈরাচারের নামান্তর। স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা তো উদারতার প্রতীক হবেন। শোক দিবস পালন করা তো আমার ব্যক্তিগত ব্যাপার, কেন আপনারা দেননি সেটা? এগুলি হিসাব কিন্তু দিতে হবে, এগুলি কিন্তু সব কাউন্টে আসবে কিন্তু একটা সময়। তো এই জন্য এই যে 5ই আগস্টের পর বাংলাদেশে যত হত্যালীলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে, এগুলির উপর সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক, হোয়াইট পেপার বের করুক একটা। বিরোধী দলগুলি যারা আছেন বা যে পলিটিক্যাল পার্টিগুলি উচিত হবে সরকারের কাছে জানতে চাওয়া যে হোয়াইট পেপার বের করুন। শেখ হাসিনার বিরুদ্ধে তো মামলা হচ্ছে, প্রচুর মামলা হচ্ছে। একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 250-300 জনকে অভিযুক্ত করে মামলা হচ্ছে। এটা কোন ধরনের একটা নেগেটিভ? সেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, অন্য কোথাও সেটা দেখা যায় না। কিন্তু তো সেগুলি রাজনৈতিক দলগুলিকেই প্রতিবাদের মাধ্যমে, ডেপুটেশনের মাধ্যমে, প্রেস রিলিজের মাধ্যমে এগুলি জানাতে হবে, নতুবা কিন্তু সরকারের টনক নড়বে না। ওরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ওরা ক্ষমতায় বসেছে, দেখে শুনে মনে হচ্ছে। কেননা আভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ওনার কোনো নজর নেই। উনি আমেরিকার তোষামত করতে অনবরত ব্যস্ত আছেন এবং এই ভজনা করতে উনি ব্যস্ত আছেন। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে যে সহিংসতা হয়েছিল, তাদের জন্য তিনি গণভবনকে যে স্বৈরাচারের প্রতীক হিসাবে, স্বৈরাচারী শাসনের প্রতীক হিসাবে একটা স্মৃতি জাদুঘর করার জন্য খুব সম্ভবত 100 কোটি টাকাও বরাদ্দ করেছে। এটা কিভাবে এটা সম্ভব? এটা বাংলাদেশবাসী কি মেনে নেবে? এটা তো একটা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি তো এখানেই আসবেন। এটা কি প্রসিডিওর, এটা কী ক্ষমতা বলে তারা এটা করছে? পরিশেষে আজকে আলোচনাতে আমি একটা কথা বলবো যে গণহত্যা বিষয়ক। আপনারা সবাই জানেন যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে 2007 সালে 2007-এর 14ই মার্চ নন্দীগ্রাম নামে একটা অঞ্চলে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটা গণহত্যা হয়েছিল। আপনারা সবাই জানেন নন্দীগ্রাম মেসাকার। সেখানে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে সরকারের সঙ্গে যে জমিদাতাদের বিরোধ চলছিল, তারা জমি দিতে চাইছিল না, সরকার সেখানে কেমিক্যাল হাব করবে, জমি দিতে হবে। এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশ সেখানে গুলি চালিয়েছিল এবং সেখানে 11 জন স্পট ডেড হয়েছিল। একটা গণহত্যা, বিশাল মেসাকার। জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে এটা নিয়ে প্রচুর সাড়া ফেলেছিল ঘটনাটি। পরবর্তীকালে হাইকোর্টে বলেছিল যে পুলিশের গুলি চালানোটা আনজাস্টিফাইড ছিল, অন্যায্য ছিল। কিন্তু একদম শেষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কয়েক বছর আগে, ডেটটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, যে নন্দীগ্রামে পুলিশের গুলি চালানো সঠিক ছিল। তাহলে এই যে নন্দীগ্রামে যে গণহত্যা হয়েছিল, তখন তৎকালীন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। তো বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে হত্যার মামলা করে তাকে অ্যারেস্ট করা, তার বিরুদ্ধে মামলা করা, এই ধরনের যে ব্যাপারগুলি, এগুলি তো একটা অদ্ভুত লাগছে আমাদের কাছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা বাহিনী গুলি করবে, তাদের যে ম্যানুয়ালে আছে কী পরিস্থিতিতে তারা গুলি করবে, সেটা তো বিচারালয় বিচার করবে যে সঠিক ছিল কিনা গুলি করাটা। কিন্তু সেক্ষেত্রে সর্বোচ্চ নেতৃত্ব বা অন্যান্য নেতৃত্বকে দোষী করে আদালতে যে মামলা, অসংখ্য মামলা, সেটা একটা নজিরবিহীন ঘটনা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।